কেজি থেকে ৭১ কেজি আসা কোনো ম্যাজিক নয় কিন্তু। এটা হলো প্রত্যেকদিন নিজের সাথে নিজের লড়াইয়ের গল্প। প্রত্যেকদিন আবার নতুন করে শুরু করার গল্প। ওয়েলকাম বন্ধুরা, সিম্পলি শ্রীপর্ণার একটা নতুন ব্লগে। আমি শ্রীপর্ণা আর আমি চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমার ট্রান্সফরমেশনের জার্নি গল্প নিয়ে, যা আজকে আমি তোমাদের পুরো শেয়ার করব। The magic you are looking for is in the work you are avoiding. তোমরা যদি চাও তোমার জীবনে কোনো ম্যাজিক হোক, তাহলে সেই কাজটাই করো যেটা তুমি অ্যাভয়েড করতে চাও, বা যেটাতে তোমার প্রোক্রাস্টিনেশন হয়। মানে আমার ক্ষেত্রে আমার ম্যাজিকটা ছিল হচ্ছে আমি ওয়েট লস করব, নিজের চোখে আবার নিজের সম্মান ফিরে পাবো, কারণ আমার ভাল লাগছিল না নিজেকে। তো এই ম্যাজিকটার জন্য আমার যে জিনিসটা আমি অ্যাভয়েড করতাম, পছন্দ করতো না, যে জিনিসটা আমার দোপনমনো হতো, মানে প্রোক্রাস্টিনেশন, তো সেই জিনিসগুলোই আমি করা শুরু করি। সকালে ঘুম থেকে ওঠা, হেলদি খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস ছাড়া, এইগুলো। তো এগুলো করেই আমার লাইফে ম্যাজিক এসছে। তো আমি ডায়েরি নিয়ে বসেছি অ্যাকচুয়ালি, কারণ অনেক কিছু আছে তো যদি ভুলে যাই। তো সবার প্রথমে হচ্ছে যে কোয়েশ্চেনটা আমি সবথেকে বেশি পেয়েছি, যে হঠাৎ করে মানে কি হলো যে আমি শুরু করলাম, বা কীরকম করে আমার জার্নিটা শুরু করলাম। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, মানে ডেফিনেটলি আরও অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু এই প্রথম দুটো কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করতে চাই। টার্নিং পয়েন্ট যেটা ছিল আমার, সেটা আমি কখনো আমার বডিতে মানে বডিতে ফ্যাট পছন্দ করতাম না। আর আমার মেটাবলিজম খুব স্লো থাকার জন্য আমাকে এটা নিয়ে খুব স্ট্রাগল করতে হতো। মানে আমি ফ্যাট খুব তাড়াতাড়ি গেইন করি, বা ওয়েটও খুব তাড়াতাড়ি গেইন করি। আমি ফার্স্ট ওয়েট গেইন করেছিলাম আমার মাধ্যমিকের পর থেকে, শুরু হয় এইচএসে গিয়ে, মানে একটা খুব সাংঘাতিক জায়গায় গিয়ে দাঁড়ায়। তারপর আমি 6 মাসে প্রায় 20-25 কেজি লুজ করি সেই টাইমে। এটা আমি বলছি আজ থেকে প্রায় 8-9 বছর আগের গল্প। তারপর থেকে তো আর কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওয়েট আর ফ্যাট আমার গেন হওয়া স্লোলি তারপর থেকে আবার শুরু করে। তারপর বিয়ের পর আমি প্রাগে চলে আসি। এখানে আসার পর স্বাভাবিকভাবে মেয়েদের শরীরে কী বলুন তো, অনেক কিছু বয়সের সাথে সাথে তো হরমোনের অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটতে থাকে। তারপর বিয়ের পরও অনেক কিছু হয়। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল, মানে আমার যেহেতু মানে মেটাবলিজমটা স্লো, ওই জন্য খুব ফ্যাটটা গেইন করে ফেলি। আর এখানে আসার পর আরও বেশি ফাস্ট হয় এই গেইনিংটা। আমার মাঝখানে মিসক্যারেজও হয়, 2022-এর কথা বলছি। তারপর থেকে তো মানে বলা যেতে পারে যে আমার খাওয়া দাওয়া, আমি ঘরের খাবারই খেতাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে খেতাম। তো এই সমস্ত কিছু কারণ নিয়ে, হরমোনাল প্রবলেম, এই সমস্ত কিছু নিয়ে আমার ফ্যাটটা খুবই বেড়ে যায়। এবার এখান থেকে আসে হচ্ছে ফ্যাট শেমিং বা বডি শেমিং, যেটা কম বেশি সবাই শুনে থাকে। আমি এই বডি শেমিং নিয়েই বলছি, আরও অনেকে অনেক কিছু নিয়েই শুনে থাকে। তো আমার সাথে যেটা হয়েছে, আমি বডি শেমিং প্রচুর শুনেছি। মানে আমাকে এরকম কমেন্টও এসছে আমার কাছে, যে এত সুন্দর শহরে থাকিস, এত সুন্দর শহরের রাস্তায় হাঁটিস, নিজেকে ঠিক করতে পারিস না। বা রিলেটিভরা এরকমও হয়েছে যে আমার ইন্ডিয়া যেতে ভয় লাগতো, কারণ রিলেটিভরা প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর, এই তোতা তো মোটা হয়ে গেছে, আমার ডাকনাম তোতা, এই তোতা তো মোটা হয়ে গেছে। বা খাবার টেবিলে, বাবা দেখো খাচ্ছে, বা তুই তো হাতির মতো, বা হয়তো মানে আমি এরকম দেখেছি, এটা সবার সাথে কম বেশি হয়েই থাকে। আমি নমস্কার করেছি 2 বছর পর, মানে আমি বাড়ি থেকে এসে, লোকে কেমন আছো এটা জিজ্ঞেস করার প্রয়োজনটা কম মনে করে আগে এটা জিজ্ঞেস করেছে, কি সাংঘাতিক মোটা হয়ে গেছিস। অবশ্য মজার ব্যাপার হচ্ছে, যারা আমাকে এই কথাগুলো বলে যে তাদের চেহারা বা তারা খুব একটা মানে বিশাল হেলদি, তারা কিন্তু নয়। কিন্তু এইরকম আমি বডি শেমিং শুনেছি, আর এটা আমার একদমই অপছন্দ ছিল। মানে আমি একদম ভালো লাগতো না আমার, এটা খুব প্রেশারে ছিল। মানে আমি এটাকে খুব প্রেশার নিয়েছিলাম। আমি এমন কোনো একটা দিন ভাবিনি 2025-এর আগে অবধি যে কী করে হবে, আমি আবার কী করে ওয়েট লুজ করব, কীভাবে শুরু করব। কারণ আমার ক্ষেত্রে কি, আমি এখানে এসে
কিছু না কিছু অ্যাক্টিভিটি সবসময় করতামই। ব্যাডমিন্টন কিংবা ওয়াক, তারপরে এক্সারসাইজ এইসব করতাম। কিন্তু আমি না কখনো মানে ওই কন্টিনিউটি বলে না, বা কন্টিনিউয়াস যেটা বলে, সেটা কোনো দিন করতে পারিনি। মাঝে ব্রেক হয়ে যেত। মানে ২ সপ্তাহ করলাম, ২ মাস বন্ধ, ১ মাস করলাম, ৩ মাস বন্ধ। তো এই জন্য কী হয়েছিল, রেজাল্ট আমি পাচ্ছিলাম না। তো এইভাবে করতে করতে ৯৩ কেজি হয়ে যায়। খুবই মানে খারাপ অবস্থা। আমার পায়ের একদম স্ট্রেংথ চলে গেছিলো। আমি যদি আমার নিজের শরীরের ক্ষেত্রে এফেক্ট বলি, মেন আমার পায়ের স্ট্রেংথ চলে গেছিলো। আমি সিঁড়িতে খুব ফ্লোলেসলি নামতে পারতাম না। মানে আমি একটা স্টেপ ফেলতাম, আবার একটা পায়ের কাছে আরেকটা পা আনতাম, আবার ফেলতাম। যেমন একদম বয়স্ক মহিলারা যারা গেঁটো ব্যথা বা বাতে ব্যথা যাদের হয়, তারা যেরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, আমার হাঁটার স্টাইলটাও অনেকটা ওরকম হয়ে গেছিলো। উঁচু জায়গা বা সিঁড়ি থেকে নামার সময়, উঁচু জায়গায় ওঠে নামার সময়, তো পায়ের স্ট্রেংথ একদম জিরো হয়ে গেছিলো। সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা বলবো মেয়েদের ক্ষেত্রে, যেটা সাইকেল, পিরিয়ডসের যে সাইকেলটা, সেখানে আমার প্রবলেম হওয়া শুরু হয়ে গেছিলো। তো এই সমস্ত কাণ্ড হয়ে যায়। আর তার মধ্যে ফ্যাট তো প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে কি আমার একদমই ভাল লাগছিল না। কারণ আমি আমার বডিতে, আমি যেরকম শেপে সেটা অ্যাকসেপ্ট করি, কিন্তু আমি আমার বডি ফ্যাট অ্যাকসেপ্ট করি না, মন থেকে করি না। আর এটা নিয়ে না আমি খুব স্ট্রাগল করতাম। কারণ আমার খাওয়া, আমি বাইরে খুব একটা খাই না, আমরা বাড়িতেই রান্না করি। কিন্তু ঘরের খাবার আমরা, মানে আমি পোর্শনে খেতাম না। আমি বলতে গেলে পাতি বাংলা আমি হাবাতের মতো খেতাম। সে যাই হোক, তো 2024-এর 31 ডিসেম্বর এই সোফাতে বসেই আমি আমার বরকে বলেছিলাম যে আর পারছি না, মানে আমি নিজের চোখে নিজে খুব ছোট হয়ে গেছি, এবার কিছু একটা করতে হবে, নাহলে এই জানলা থেকে আমি ঝাঁপ দিয়ে দেবো কোন দিন। তো সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয়। এটাই হচ্ছে মানে এই সমস্ত কিছু, এই বডি শেমিং দিনের পর দিন শোনা, আমার শারীরিক প্রবলেম, এখান থেকেই আমার জার্নি শুরু হয়। আর 2025-এর মানে 1 জানুয়ারি থেকে, যেটা বলে না আমরা রেজলিউশন নিই, মানে আমরা প্রচণ্ড সিরিয়াসলিভাবে নিয়েছিলাম যে এবার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এবার কিছু একটা করতে হবে। তো আমি কখনো এটা বলবো না যে আমি আমার জন্য শুরু করেছি। আমার ফার্স্ট ছিল হচ্ছে যে যারা আমাকে শুনিয়েছে আমি তাদের দেখিয়ে দেবো যে সুপর্ণা কী করতে পারে। আমি এখান থেকে শুরু করেছিলাম, এটাই আমার টার্নিং পয়েন্ট ছিল। তারপর করতে করতে নিজেকে ভালোবেসে নিজের জন্য কন্টিনিউ করেছি। এবার সেকেন্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে যে কিভাবে আমি কি করলাম। তো ২ বছর বলা যেতে পারে যে আমি যেটা বললাম যে আমি কন্টিনিউ যেহেতু ছিলাম না, মাঝে মাঝে করতাম, ছেড়ে দিতাম। তো এই ২ বছর আমি না ডায়েরি লিখতাম, মানে রেগুলার হতো না, কিন্তু আমি জার্নাল লিখতাম যে আমার মানে খুব অনেস্টলি জার্নাল লিখতাম যে পুরো দিনটা আমার কেমন গেছে, আমি কোথায় কি গাফিলতি করেছি, কোথায় কি করতে পারিনি। তো আমার ডায়েরি লিখতে খুব ভালো লাগে, কারণ আমি মেন্টালি খুব ক্লিয়ার থাকি, আর আমি নিজের প্রতি অ্যাকাউন্টেবল খুব ভালো থাকি হচ্ছে ডায়েরি লিখলে। তো আমার ডায়েরিতে আছে, আমি পরে দেখাবো। তো আজকে আমি এই জিনিসটা করিনি, সকালবেলা উঠতে পারিনি, আমি এই জিনিসটা স্কিপ করেছি, প্রোক্রাস্টিনেশন আমার খুব বেশি হয়েছে। তো এই ২ বছরে যে আমি এত ভালো করে নিজেকে চিনে গেছিলাম, নিজের প্রতি অনেস্টি দিয়ে আমি স্টার্ট করেছিলাম হচ্ছে যে ওয়েট লস বা চেঞ্জ এগুলো পরের কথা, আমি একটু আমার হ্যাবিটের ওপর কাজ করব, ঠিক আছে? আমি তাড়াহুড়ো করব না, কারণ এবারের যে ট্রান্সফরমেশনটা, সেটা আমার কাছে আমি একটু ডিফারেন্ট করতে চাই, যাতে আমি লাইফ টাইমে নিয়ে যেতে পারি বা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো 1 জানুয়ারিতে আমার প্রথম টার্গেট ছিল হচ্ছে যে সকালবেলা, কারণ আমি সকালবেলা উঠতে আমার স্ট্রাগল করতে হয়, তো সকালবেলা আমি উঠে বসে থাকবো। আমি 5:30 থেকে 6টা থেকে 6:30 নিজেকে টাইম দিয়েছিলাম যে প্রত্যেক দিন আমি এই টাইমটায় উঠবো, উঠে আমি কিছু না, আমি সোফার মধ্যে বসে থাকবো। তো আমি এটা করাই শুরু করি। আমি 6টার সময় উঠি 1 জানুয়ারি, আর এই সোফার মধ্যে এরকম ল্যাদ খেয়ে, মানে ঘুম আসবে, আমি এরকম করে তাকিয়ে থাকবো। তো 3 দিন আমি এরকম করে সোফার মধ্যে বসে এরকম করে কাটাই। 4 দিনের মাথা থেকে আমি একটা করে বই পড়া শুরু করি। আমার বই পড়তে খুব ভাল লাগে।
তো একটা সেলফ হেল্প বুক আছে অ্যাটমিক হ্যাবিটস, আমি ওটা পড়া শুরু করি। তো আমি যখন পড়তাম, উৎপল আমার হাজব্যান্ড তখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতো। ও তখন বলতো কি তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো। আমি বললাম না, কারণ টু বি ভেরি অনেস্ট আমার এক্সারসাইজ করতে ভালো লাগতো না, একদমই না। তো আমি পড়া শুরু করতাম, পড়তাম। তারপর ১ সপ্তাহ পর আমি কি করলাম, আমি ১ সপ্তাহ পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা শুরু করলাম। স্ট্রেচিং, জাম্পিং জ্যাক শুরু করলাম। এবার করতে ২১ দিন হয়ে গেল। ভালো লাগতে শুরু করলো। আরেকটা কথা এখানে কথা বলে নিই। আমি বলছিলাম না যে আমি পোরশন খাবারে কন্ট্রোল করতে পারি না। আমার ভাতের প্রতি খুব ভীষণ একটা দুর্বলতা আছে। তো আমি 31st এ একটা আ শপথ নিয়েছিলাম যে যতক্ষণ না আমার ওয়েট ৭ এর ঘরে আসছে, আই মিন সেটা 79 ই হোক না কেন, তো ৭ এর ঘরে যতক্ষণ না আসছে, আমি ভাত খাবো না। এখানে একটা বলে দিই, ভাতের সাথে কিন্তু ওয়েট লসের কোনো সম্পর্ক নেই। আপনি পরিমাণ মতো যদি ভাত খান, কারণ কার্ব আমাদের মানে কার্ব আমাদের শরীরে না এনার্জি দেয়। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও দেয়, তাছাড়া কার্ব এনার্জিও দেয়। তো পরিমাণ মতো যদি আপনি কার্ব খান, তাহলে কখনো কিছু হয় না। কিন্তু আমি যেহেতু আমার জার্নিটা স্টার্টিং করছি, আমার সাইকোলজি আমি জানি, তো আমি যদি দুম করে এখন একটু ভাত খেয়ে নিই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো আমি নিজেকে সেই একটা বাউন্ডারির মধ্যে সেট করে দিয়েছিলাম যে এটা আমার টার্গেট, এটা আমার লক্ষ্য, যতক্ষণ না আমি এই জায়গাটায় যাচ্ছি, ৭ এর ঘরে আসছি, আমি খাবো না। আর এটা আমি করবই। তো ২১ দিন আমার কি কষ্ট হয়নি? ডেফিনেটলি কষ্ট হয়েছে। আমি ঘুম থেকে উঠতে পছন্দ করি না। ওয়ান হ্যাবিট যেটা চেঞ্জ, আমায় স্ট্রাগল করতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে ভাত খেতে পছন্দ করি। যেটা খাওয়া আমি যতক্ষণ না ৭ এর ঘরে আসবো খাবো না। এটাও আমাকে একটা স্ট্রাগল করতে হয়েছে। তো তারপর কি হয়, ২১ দিন পর, মানে এটা তো কন্টিনিউ চলছে। এবার ২১ দিন পর মানে আমার এই ট্রান্সফরমেশন এ যিনি সবথেকে বেশি প্রধান চরিত্রে বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে, সেটা হলো আমার ট্রেনার। আমি ইন্ডিয়াতে একজন ট্রেনারের সাথে কনট্যাক্ট করি। ক্রিস স্যার হচ্ছে ওনার নাম। আমি ডেসক্রিপশনে ওনার ইনস্টাও লিঙ্ক আর ফোন নাম্বার শেয়ার করব। উনি অনলাইনে আর অফলাইনেও করে। উনি হরিয়ানার হিসার থেকে বিলং করে। তো অনলাইনে ওনার প্রচুর, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওনার স্টুডেন্ট আছে। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি। আমি প্রথম আই থিঙ্ক প্রথম আমি ২ মাসের আমি নিই কোর্স, যেখানে লেখা ছিল হচ্ছে ৩ থেকে ৫ কেজি ওয়েট লুজ হবে, আর আমার ইঞ্চিসটার কথা মনে নেই যে কত লুজ হওয়ার, এরকম মোটামুটি লেখা ছিল। তো অনলাইন ট্রেনিং দেবেন উনি মানডে টু স্যাটারডে, আর তার সাথে ডায়েট প্রোভাইড করবে। আর ইউরোপিয়ান টাইমে আমি দেখে নিলাম যে কোন টাইমে হয়, সব কিছু দেখে আমি কন্ট্যাক্ট করলাম ওনার। তো ২১শে জানুয়ারি থেকে আমার মনে আছে, হ্যাঁ ২১শে জানুয়ারি থেকে আমার এক্সারসাইজ করাটা শুরু হলো একজনের গাইডেন্সে। তো আমার দুপুরে, আমি ইউরোপিয়ান টাইমে দুপুরের ক্লাস নিয়েছিলাম ২:৩০ থেকে ৩:৩০। তো প্রথম দিন ক্লাস করে মানে একটু তো ভয় ছিল, এই যে ইনস্টাগ্রামে আমি কন্ট্যাক্ট করেছি, অনলাইনে কীরকম কী না হবে। কিন্তু প্রথম দিন যখন আমি ক্লাসটা করলাম, তখন আমি একদম স্যাটিসফাই ছিলাম। আর আমি পুরো স্যারের উপর আমার একটা, সেই হয় না গুরু আর তোমার ভক্ত, ওরকম টাইপের একটা বিশ্বাসের বন্ধন তৈরি হয়ে গেছিলো। ওনার ক্লাস আর ওনার অরা ভাইবসটা এতটাই ছিল, আমার পুরো বিশ্বাস ছিল যে আমি খুব স্মুথলি এই জার্নিটা করতে পারবো। কারণ আমি জানি যে স্টার্টিংয়ে আমার গাইডেন্স লাগবে। তো ওনার কাছে আমি ট্রেনিং নিই এবং আস্তে আস্তে রেজাল্ট হওয়া মানে আমি দেখতে পাই আমার পার মান্থ প্রায় ৩ থেকে ৩.৫ কেজি লুজ হয়েছে। আর এই পুরো জার্নিতে আরেকজনের কথা আমি বলবো, যে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো আমার হাজব্যান্ড উৎপল দত্ত। আমি সকালবেলা বা দুপুরবেলা যখনই ক্লাস করতাম, ও ঘরের বাকি সমস্ত কাজ যেগুলো আমার জন্য হয়তো আটকে যাবে ও যদি না করে, সেগুলো সমস্ত স্মুথলি করে রাখতো উইদাউট এনি কমপ্লেন। আর সব সময় আমাকে সাপোর্ট করেছে। কি করে ফ্যাট লস হবে, তার সায়েন্সটা কি হবে, সমস্ত কিছু এক্সপ্লেন করা, আমার খাবারের পোর্শন, আমার খাবারে আমি প্রোটিন কার্বোহাইড্রেট ঠিকঠাক নিচ্ছি কি না, সেই মতো বাজার করা। আর টু বি ভেরি অনেস্ট, রেগুলার এক্সারসাইজ করতে কখনোই ভালো লাগে না, তখন সেখানে পুশ করা,
তো সেই ক্ষেত্রেও আমাকে খুব হেল্প করেছে। তো ক্রিস স্যারের গাইডেন্সে আমার জার্নিটা খুব স্মুথ হয়ে যায়। তারপর মানে যেমন হয় চলতে থাকে। আর এইভাবেই আমার এক্সারসাইজটা শুরু হয়। তৃতীয় কোয়েশ্চেন, আমি সারাদিনে কি খাই? এটাও একটা মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন। তো ব্যাপার হচ্ছে যে আমি কোনো খাবার বলবো স্কিপ করিনি বা নিজেকে খুব পানিশ করিনি। ভাত খালি আমি ওই একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটা বলেছিলাম ভাতের জন্য, যেহেতু আমি পোর্শন কন্ট্রোল করতে পারতাম না, ভাতের প্রতি আমার একটু ইমোশন আছে। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে শুধু পানিশ করেছিলাম। আর কয়েকটা জিনিস যেটা আমি কোনো দিনই খাবো না আমি ঠিক করেছিলাম, সেটা হলো কোল্ড ড্রিঙ্কস, কোনো সুগারি ড্রিঙ্কস। আমার 1.5 বছর হয়ে গেল আমি কোল্ড ড্রিঙ্কস আর কোনো প্যাকেজ সুগারি ড্রিঙ্কস খাইনি, আর আমার তাতে কোনো আফসোস নেই। আমার এটা মনে হয় না আমার জীবন একদম কী না কি হয়ে গেছে, আমার আশেপাশে সবাই খাচ্ছে মানে তারা বিন্দাস এনজয় করছে, আমি খাচ্ছি না, আমার কখনোই এরকম হয় না। কারণ আমি আমার পুরো জার্নিতে রিয়েলাইজ করেছি হিউম্যান বডি আর সাইকোলজি খুব সুন্দরভাবে তৈরি। মানুষ চাইলে সব কিছু করতে পারে, ডেফিনেটলি স্ট্রাগল করতে হয়, কিন্তু এন্ড রেজাল্ট দুর্দান্ত হয়। আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসতাম। আমার বাড়িতে জলের থেকে মানে জল তো থাকেই, কিন্তু জলের থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস থাকতো। মানে আমি এই একটু ভাল লাগছে না, কোল্ড ড্রিঙ্কস খাই, এই একটু বরফ পড়লো, কোল্ড ড্রিঙ্কস খাই, আজকের টেম্পারেচার ডাউন, কোল্ড ড্রিঙ্কস খাই, খালি এমনি ঘুরে ঘুরে হাঁটছি, হাতে কিছু নেই, কোল্ড ড্রিঙ্কস খাই। আমি ঠিক এইভাবে কোল্ড ড্রিঙ্কস খেতাম। কিন্তু অনেস্টলি হচ্ছে আমি মিষ্টি খাওয়া পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমার বাড়িতে আমার বাবা মা মিষ্টি পেস্ট্রি জাতীয় কোনো জিনিস না আমাকে খাওয়ায়নি, তাই আমার অতটা ইচ্ছাও এখন করে না। কিন্তু এদিকে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে প্রচণ্ড পছন্দ করতাম। তো তারপর আমি যখন জানলাম যে কী লেভেলের হাই সুগার থাকে, আগে আমি এগুলো পড়তাম না বা পাত্তা দিতাম না, সেই দিন থেকে আমার আমি এটা পুরো ঠিক করে নিয়েছিলাম যে আমি জীবনে কোনো দিন কোল্ড ড্রিঙ্কস খাবো না। সে জিরো মানে ডায়েট কোকই হোক না কেন, জিরো সুগার হোক না কেন, আমি খাবো না। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে ঘরে বানানো ফ্রুট জুস বা যে স্টোরে দেখি ব্যাগেটেরিয়া বলুন, যেখানে কিনা একদম ফ্রেশ ফ্রুটস নিয়ে জুস বানিয়ে দিচ্ছে, সেটা খাই। তবে সেটাও আমি হাতে গোনা খুব কম খেয়েছি। তো প্যাকেজ কোনো ড্রিঙ্কস অ্যালকোহল আমি খাওয়া 1.5 বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি, আর কোনো দিন খাবো না। আর দ্বিতীয় হচ্ছে কেএফসি চিকেন আর ম্যাকডোনাল্ডসের বার্গারের প্রতি আমার খুব দুর্বলতা ছিল। আমার কোনো কিছু ভালো হলেই আমি কেএফসির একটা বড় বাস্কেট, যেখানে কিনা 30 পিস থাকে, 15 পিস আমি চিকেন খেতাম, 15 পিস আমার বর চিকেন খেত, তো আমি খুব ভালোবাসতাম। তো সেটা আমার টোটালি বন্ধ হয়ে গেছে। এখন কেএফসির পাশ দিয়ে গেলে আমি কেএফসিকে টাটা বাই বাই করি। তো এই যে ডিপ ফ্রাইড ফুড, এগুলো আমি পুরো স্টপ করে দিয়েছি। হ্যাঁ, 1 বছর হয়ে গেল কেএফসির চিকেন আজকে নিয়ে আমি খাইনি, ম্যাকডোনাল্ডসের বার্গার খাইনি। আমি প্যাকেজিংয়ের যে চিপসগুলো থাকে ওগুলো খাই না, আর হয়তো আমি কখনোই খাবো না। হয়তো কি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি খাবো না। এই বছর ক্রিসমাসে আমি শুধু 2 বার ক্রিসমাস মেলার থেকে আলুর চিপস নিয়েছিলাম, ওরা ভাজছিল, সেটা খাওয়ার পরেও আমার একদম ভালো লাগেনি, আমার বমি হয়ে গেছে। তো এগুলো আমি ছেড়েছি, আমার তাতে বিন্দুমাত্র আফসোস নেই, কিচ্ছু নেই। বাকি আমি ভাত, ডাল, সবজি, মাছ সবই খাই। কিন্তু স্টার্টিংয়ে আমি একটা নির্দিষ্ট রুটিন মেনে চলেছিলাম। আমার একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন থাকতো, মানে স্বাভাবিকভাবে যদি কোনো অসুবিধা না হয়, একটা স্বাভাবিক মানুষ তার যা ওজন, সেই ওজন মানে পার কেজি পার গ্রাম প্রোটিন নিতে পারে। মানে আপনার যদি 70 কেজি থাকে, আপনি পুরো দিনে 70 গ্রামস অফ প্রোটিন আপনি আপনার খাবারে রাখতে পারেন। মানে ব্রেকফাস্টে একটু ইনক্লুড করলেন, লাঞ্চে একটু ইনক্লুড করলেন, ডিনারে একটু ইনক্লুড করলেন। এই আমি না একটা কথা বলছি, মাঝে মাঝে তুমি বা আপনি বলছি, প্লিজ হ্যাঁ এই জিনিসটা মাইন্ড করো না। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে তোমরা মিলটা সেট করতে পারো। আমার যেমন স্টার্টিংয়ে ছিল, আমি ড্রাই ফ্রুটস খেতাম, 5টা আলমন্ডস রাতে ভেজানো, আর 3টে ওয়ালনাটস। আলমন্ডসটা ডেফিনেটলি সকালবেলা উঠে ছাড়িয়ে খেতাম। আর তারপর হচ্ছে 5টা ডিম, আর কখনো খুসখুসের উপমা বা 5টা ডিম, আর কখনো গ্রিক ইয়োগার্ট। তো
ভাতটা শুধু খেতাম হচ্ছে পুরো, মানে কুসুম সমেত, আর বাকিটা হচ্ছে কুসুম বাদ দিয়ে। তো আমার ব্রেকফাস্টে একটা ভালো রকম প্রোটিন হয়ে যেত। তারপর লাঞ্চে আমি চিকেন ব্রেস্ট খেতাম। চিকেন ব্রেস্ট এই কারণে আমি খেতাম, কারণ চিকেন ব্রেস্টে লিন প্রোটিন থাকে, প্রোটিন সোর্সটা অনেকটা হাই কোয়ালিটি বা অনেকটা বেশি পরিমাণে থাকে। তো চিকেন ব্রেস্ট আমি খেতাম হচ্ছে কখনো 150 গ্রাম বেকড করা, কিংবা কখনো 200 গ্রাম বেকড করা, তার সাথে রুটি খেতাম। কখনো খেয়েছি হচ্ছে চিকপিস, কাবুলি চানা, সেটা 1 বাটি কাবুলি চানা, স্যালাড, প্রোবায়োটিক্সের জন্য ছোট কাপ হচ্ছে ছোট বাটির 1 বাটি হচ্ছে দই, আর তার সাথে হচ্ছে 2টো রুটি। আমি বরাবর 4 থেকে 5টা রুটি খেতাম, 2টো রুটি তারপর খাওয়া শুরু করি। তো পোর্শন আস্তে আস্তে আমি ব্যালেন্সে আনা শুরু করি, যেখানে 5টা রুটি খেতাম সেখানে 2টো রুটি খাওয়া শুরু করি। তারপর হচ্ছে আমি রাত্রিবেলা খিচুড়ি খেতাম। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোটিন শুধু নিলেই হবে না, আপনার মানে তোমার শরীরে যাতে ডাইজেস্ট ঠিক মতো হয়, গাট সিস্টেম যেটা থাকে আমাদের শরীরের, সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্লিয়ার করে আমাদের শরীরটাকে। তো সেটা যাতে ঠিকঠাক হয়, ওই জন্য আমি রাত্রিবেলা মিলেটের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খেতাম সমস্ত সবজি দিয়ে, কারণ খিচুড়ি হচ্ছে গাট ফ্রেন্ডলি একটা খাবার। ওই জন্য দেখবে যখনই হসপিটালে অসুস্থ হয় কী দেয়, খিচুড়ি দেয়, কারণ খিচুড়ি হচ্ছে খুব সহজভাবে হজম হয়, গাটের একদম মানে যেটা বললাম গাট ফ্রেন্ডলি খাবার। তো আমি খিচুড়ি প্রেশার কুকারে বানিয়ে দিতাম সমস্ত সবজির সাথে, সেখানে আমি একটু সয়াবিন অ্যাড করতাম, তারপর কি সুইট পটেটো, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, ব্রোকলি, কুমড়ো, যখন যেরকম সবজি পেতাম, 4-5 রকম সবজি থাকতোই ওর সাথে, খিচুড়ি আর মুগ ডাল দিয়ে খেতাম। মুসুরির ডাল যেহেতু অনেকটা হাই প্রোটিন, মুসুরির ডালটা আমার যেহেতু হাই ফ্যাট সেই অবস্থায়, তো ওই জন্য সবসময় আমি মুসুরির ডাল দিয়ে খেতাম না, কখনো অল্টারনেট ডেজ, কখনো 3 দিন এই ডাল খেলাম, তারপর ওই ডাল মিক্স করে করে আমি খিচুড়ি বানিয়ে খেতাম। আর ইনিশিয়ালি মানে স্টার্টিংয়ের দিকে আমি ওর সাথে কিছু রাখতাম না, কিন্তু তারপর আস্তে আস্তে আমি খিচুড়ির সাথে সাইডে একটা করে সালমানও রাখা রাতে শুরু করলাম। তারপর কখনো কখনো আমি কিনুয়ার যেটা আছে, কিনুয়ার একটু উপমা বানাতাম, কিনুয়ার উপমা সালমান খেতাম, কখনো বা স্যুপ খেতাম। তো এই রকম করে আমি আমার খাবার রেখেছিলাম। আর রাত্রিবেলা স্টার্টিংয়ের দিকে ঘুমানোর আগে আমি 1 কাপ রিকভারির জন্য 1 কাপ গরম দুধে 1 চিমটে হলুদ দিয়ে আমি খেতাম। তো এই হচ্ছে আমার পুরো খাবার। তো আমি যখন স্টার্টিং করি, আস্তে আস্তে রেজাল্ট পাওয়া যখন শুরু করে আমার খুব ভাল লাগে। তারপর লাইফস্টাইলের সাথে আমার এতটাই বেশি এটা জড়িয়ে যায় যে আমি খুব এনজয় করতে শুরু করি, আর খাবার নিয়ে প্রচুর এক্সপেরিমেন্টও করি। আমি আমার টেস্টে কখনো কম্প্রোমাইজ করিনি। বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমার যখনই একটা টার্গেট কমপ্লিট হতো তো আমি খুসখুসের বিরিয়ানি বানাতাম। খুসখুস হচ্ছে এখানে এক রকমের মিলেট পাওয়া যায়, যেটা খুবই ফ্রিকুয়েন্টলি আর ইজিলি অ্যাভেলেবেল এখানে। তো আমি খুসখুস খেতে খুব ভালোবাসি। সকালবেলা খুসখুসের উপমা খেতাম। কখনো ইচ্ছা হলো রাত্রিবেলা একটু উইকেন্ড হচ্ছে স্পেশাল খাবো, খুসখুসের বিরিয়ানি বানাতাম। এখানে একটা মিলেটের স্প্যাগেটি পাওয়া যায়, ওই স্প্যাগেটিটা উৎপল আমার জন্য বানাতো, আমাদের জন্য বানাতো, তার সাথে বেক চিকেন থাকতো। তো এইভাবে আমি আমার জার্নি করেছি। আমি কখনো বলবো না যে আমি আমার খাবারে কম্প্রোমাইজ করিনি। যে খাবারগুলো আমি বাদ দিয়েছি তাতে আমার কোনো আফসোস নেই। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমি 3.5 থেকে 4 লিটার জল, ওয়েট লস জার্নি বা ফ্যাট লস জার্নিতে জলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। 3.5 থেকে 4 লিটার জল খেতাম। আর হ্যাঁ, 11:30টার সময় মানে ব্রেকফাস্টের পর আর লাঞ্চের আগে যেটা থাকে, ব্রেকফাস্টের পর আর লাঞ্চের আগে 11:30টার সময় আমি একটা করে ফল খেতাম, বিভিন্ন রকম ফল। কখনো খেয়েছি হচ্ছে কমলা লেবু, আপেল, কিউই, হ্যাঁ এই তো আঙুর, এগুলো সমস্ত খেতাম। কখনো কখনো বিকেল 5টার সময় যদি খিদে পেতো স্টার্টিংয়ে, কারণ সবে শুরু করেছি তো চেঞ্জ হচ্ছে, তো খিদে পেতো, তখন আমি এরকম 1 মুঠো 1 ফিস্ট বাদাম খেতাম, কখনো স্প্রাউট, কখনো ছোলা সিদ্ধ, কখনো মাখানা, এগুলো খেয়েছি। আবার কখনো কখনো দুপুরবেলা যদি ফল স্কিপ করে ফেলি তো 5টার সময় আপেল খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে
আমার স্টার্টিংয়ে ছিল। আর তারপর এখনও আমার এইরকম, কারণ এখন আমি বুঝে গেছি জিনিসটা, তো এখন কম বেশি মিলিয়ে এইরকম চলে। তো জানুয়ারি টু জুনে আমার অ্যানিভার্সারি ছিল, আমি ঘুরতে গেছিলাম নর্থ ইটালি। তো জুন অবধি আমার 74 কি 75 হয়ে গেছিলো। আমার স্টার্টিং শুরু হয়েছিল তো ওই ওয়েট থেকে, 74 75 হয়ে গেল। তারপর ফ্যাটটা প্রচুর পরিমাণে আমার কমে গেছিলো। আমি যে ভিশন বোর্ড তৈরি করেছিলাম যে আমি ইটালির ডলোমাইটসে যখন ঘুরতে যাবো পাহাড়ের সামনে ঠিক এরকম লুকে থাকবো, তো সেটা আমার হয়ে গেছিলো। তো ব্যাস এই খাবার দাবার, এক্সারসাইজ এইসব করেই হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমার এক্সারসাইজ কিন্তু মিক্স ছিল, কার্ডিও ছিল, স্ট্রেংথ ছিল, কিছু কিছু সময় ফাংশনাল ট্রেনিং ছিল, উইকেন্ডে আমি যোগাও যেতাম, সন্ধ্যাবেলা মাঝে মাঝে আমি জিমেও যেতাম। আর এই জার্নির সময়ও এমন হয়েছে যে তোমরা হয়তো কম বেশি শুনেই থাকবে 75 হার্ড চ্যালেঞ্জের গল্প। তো আমি আর উৎপল 75 সফট চ্যালেঞ্জ নিই, যেটা কমপ্লিট করি। মানে সেই সময় আমি তো এইরকমই শীতের সময় শুরু করেছিলাম, তখন বরফ পড়ছিল। যাই হোক, বরফ পড়া বা যে কোনো ওয়েদারই থাক না কেন, আমরা দুজন হেঁটেছি 10,000 স্টেপ, 8,000 স্টেপ আমরা করেছি। উইকেন্ডে কখনো কখনো 15,000 স্টেপও আমরা ওয়াক করেছি, মানে কমপ্লিট করেছি। ব্যাস এইভাবেই আমার জার্নি চলেছে। তো এই হচ্ছে আমার জার্নির শুরু, মানে টার্নিং পয়েন্ট, আমার খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এই সব গল্প বললো। এবার লাস্ট কিছু কথা বলি যে হেলদি থাকাটা এটা খুবই ভালো ব্যাপার, যেটা এই বছর আমি অ্যাচিভ করেছি। আমার মধ্যে ডিসিপ্লিন ছিল না, কারণ প্রত্যেক দিন উঠে সকালবেলা এক্সারসাইজ করতে ভাল লাগে না, কিন্তু এই ডিসিপ্লিন শব্দটা আমি আমার লাইফে এনেছি। আর এখন যেটা আমার কাছে এতটাই ইজি হয়ে গেছে যে আমি যদি কোনো কাজ ধরি আর যদি আমি মনে করি যে এটা আমি রেগুলার করব, সেটা আমি করতে পারি। এই পুরো জার্নির জন্য এটা হয়েছে। শুধু হেলথ না, আমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি। অর্গানাইজভাবে কাজ করা, ঠিক সময়ে ঠিক জিনিসটা করা, এগুলোর সাথে সাথে ইনক্লুড হয়েছে। আমার শরীর অনেক বেটার হয়েছে, পায়ে এখন খুব ভালো স্ট্রেংথ বেড়ে গেছে। আমি সিঁড়ি থেকে শুধু দৌড়াতে নামি, লাফিয়ে লাফিয়ে নামতে পারবো, দৌড়ে যেতে পারবো, শুধু মানে নামাতে থামিনি, এখন আমি অনেক কিছুই করতে পারি। বাস সময় মতো ধরতে না পেলে যে দৌড়ে গিয়ে বাসটা ধরি, আর ধরার পর যেরকম কুকুরের মতো হাঁপানিটা হয়, সেটা আর অতটা হয় না। মানে জাস্ট 1 সেকেন্ড কি 2 সেকেন্ড এরকম হয়, তারপর আর বেশি অতটা থাকে না, যেটা আগে একদম মানে কি হলো, জীবন একেবারে শেষ হয়ে গেল, কি দৌড়ালাম, হার্ট পুরো বেরিয়ে গেল, এরকম আর এই ফিলিংসটা হয় না। তো স্ট্রেংথ অনেকটা বেড়েছে, অত বাড়েনি যে আমি মানে একদম বিশাল কিছু করে দেবো, কিন্তু আগে যা ছিল না সেখান থেকে ডেফিনেটলি অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো যেটা আমি সবার সাথে শেয়ার করি, যারা এরকম স্ট্রাগল করছে তারা সত্যি কিন্তু একা নয়, অনেকেই আছে যারা সেই স্ট্রাগল করতে করতে আজকে একটা ভালো জায়গায় চলে গেছে। সুতরাং তোমরা প্লিজ ছেড়ো না, কারণ বডির জন্য যদি তুমি কিছু করো না, সে তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। এই পুরো জার্নিতে আমার এরকম হয়েছিল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমি যেহেতু এই লাইফস্টাইলটা মেনটেন করেছি, আমার রিকভারি ডাক্তার যে একটা এক্সটিমেট টাইম দিয়েছিল তার থেকে অনেক ফাস্ট হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং নন নেগোশিয়েবল। মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের শরীরে হরমোনের খেলা চলতে থাকে। সুতরাং স্ট্রেংথ ট্রেনিং, জিমে গিয়ে সবার আগে জিমের ট্রেনারকে বলবে যে আমি অ্যাপস কমাবো না বা ওয়েট কমাবো না, আমি স্ট্রেংথ বাড়াতে চাই। স্ট্রেংথ বাড়াতে তুমি যদি শুরু করো, তোমার ফ্যাটও কমতে থাকবে, ওয়েট লসও হয়ে যাবে। আর সবার লাস্টে যে কথাটা বলবো, ওয়েট লসকে প্রজেক্টের মতো নিও না, যে 5 মাস পর বিয়ে হবে বা 1 সপ্তাহ পর এইটা করব, তারপর নিউ ইয়ার এই ড্রেসটা পরবো, একটা প্রজেক্টের মতো যে হয়ে গেল তারপর শেষ, এটা না। ওয়েট লস কোনো প্রজেক্ট না, এটা একটা লাইফ টাইম। যেমন সকালবেলা উঠে আমরা ব্রাশ করি, স্নান করি, খাই, এগুলো যেমন নর্মাল, ওয়েট লস বলো বা এক্সারসাইজ করা, ওয়েট লস বলাটা ভুল,
এক্সারসাইজ করাটাও ঠিক ততটাই নর্মাল, হেলদি খাবার খাওয়াটাও ততটাই নর্মাল। তো স্টার্টিংয়ে কখনো এটা ভেবো না যে আমি দুম করে কাল সকাল থেকে উঠেই একদম এই এটা করব বা ১ সপ্তাহের মধ্যে ২-৩ কেজি কমিয়ে দেবো, এই জিনিসটা ভেবো না। খুব স্লো প্রসেস, সাস্টেনেবল ওয়েতে এই জিনিসটা করো। তোমার যদি কোনো হ্যাবিটের সমস্যা হয় ওয়েট লস বা ট্রান্সফরমেশন করতে, যে হ্যাবিটগুলো আমার বাধা দিচ্ছে, সেই হ্যাবিটের ওপর কাজ করো। তারপর আস্তে, আস্তে ইনক্লুড করো তোমার লাইফে, যাতে তুমি রেগুলার কিছু না কিছু করতে পারো। আমার সাথে এরকম অনেক দিন হয়েছে যে আমি এক্সারসাইজ করতে পারিনি, কিন্তু আমি কোনো না কোনো মুভমেন্ট করেছি, হেঁটেছি, ঘরে হালকা ইয়োগা করেছি, কিছু না কিছু করেছি। তো তোমরাও এইভাবেই করো যে কিছু না কিছু করবো, কিন্তু লাইফ টাইম যতদিন বাঁচবো ততদিন আমি এটা আমার লাইফে ইনক্লুড করব, কোনো প্রজেক্ট হিসেবে বা কোনো গোল হিসেবে রাখবো না। আর সবাই যারা করতে চাও তাদের জন্য বেস্ট অফ লাক। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর যদি কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো। তো আপাতত রাখছি। আজ থেকে আমি মানে এই জানুয়ারিতে আমি 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, কারণ আমার ওয়েট একটু স্টাক হয়ে গেছে, 7-এর ঘরেই আছে, এবার ওটাকে টেনে 6-এর ঘরে নামাতে হবে। তো এই চ্যালেঞ্জে আমি কী না কী করছি সারাদিন ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করব। তাছাড়াও আরও ইজিলি আমি এই ওয়েট লসটা কী করে অ্যাচিভ করেছি, কী করে আমার বাধা এসছে, সেগুলো আমি শর্টে ছোটো ছোটো করে বলবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই, টাটা, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড I love you. Bye.